টেকনিশিয়ানদের ফেডারেশন ও ডিরেক্টরস গিল্ডের দ্বন্দ্বে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় যখন অব্যাহত অচলাবস্থা, তখন বঙ্গের রঙ্গমঞ্চে জোর চর্চা চলছে বঙ্গভঙ্গ ইস্যুতে। সোমবার বাংলা ভাগ ইস্যুতে বিধানসভার ভিতরে বিজেপিকে একহাত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কেউ বলছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব পরিষদের মধ্যে ঢুকিয়ে দাও, কেউ বলছেন কোচবিহারকে আলাদা রাজ্য করে দাও, কেউ বলছেন মালদা মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য করো। উত্তর থেকে এত আসন পেয়েও বাবুদের লজ্জা নেই, বাংলা ভাগের চক্রান্ত করছে। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি আমাদের বক্তব্য খুব পরিষ্কার। হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ঘাড় ধরে বের করতে হবে। বিধায়কের বিরুদ্ধে তুমি দলীয় স্তরে কোনো ব্যবস্থা তোমরা নাওনি। দুই হচ্ছে গণতন্ত্রে মহারাজকেও কিন্তু রাজ্যসভায় গিয়ে অর্থাৎ গণতান্ত্রিক দেশে সাংসদ হতে হয়, প্রজা হিসেবে তোমরাই পাঠিয়েছো, অন্য কেউ পাঠায়নি। হিসেবে মহারাজকে সম্মান দিয়ে মহারাজের উক্তির উপরে আর কোনো আমি বক্তব্য রাখলাম। কিন্তু সুমন, একটা জিনিস আমার মনে হয় যে আমাদের সহকর্মীরা বাদ দিয়েও কিন্তু অন্যরাও বক্তব্য রেখেছেন এই ভাঙাভাঙি করা নিয়ে। তো আমি বলেছি আজকে অনেক জায়গায়, এই অংশ হচ্ছে তারা যারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে দেখতে চায়, পশ্চিম বাংলাদেশ হিসাবে। পশ্চিমবঙ্গ হচ্ছে পশ্চিম বাংলাদেশের অংশ হিসাবে। ওই প্রসঙ্গে আমি পরে যাব, কেননা নিশিকান্ত দুবের কথার মধ্যে এই প্রসঙ্গটা আছে। আমি যেটা বলতে চাই, আমরা কি একটু সদর্থক হতে পারতাম না? সুকান্তদা বাংলা ভাগের কথা বলেনি, কিন্তু সুকান্তদা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের একটা মিল আছে, তাতে আমরা কি সুবিধা পেতাম? আজকের আলোচনাটা যেখানে এইভাবে হচ্ছে না, এই জন্যই হচ্ছে যে তোমার এই বার্তা যে আমরা সংখ্যা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমরা কি একটু সদর্থক হতে পারলাম না। আমি বলছি এটা আমাদের বললো, অন্য দলকে বললো, নাকি নিজের দলকে বললো? সবথেকে বড় প্রশ্নটা এটাই। দুটো শব্দই ভ দিয়ে শুরু, ভোট আর ভাগ। কিন্তু দেখা যাচ্ছে যে ভোটের জন্য অনেক সময় ভাগ রাজনীতির মধ্যে, রাজনীতির মূল স্রোতের মধ্যে চলে আসছে। তৃণমূলের ক্ষেত্রেও কিন্তু এই অভিযোগ একেবারে সমানভাবে করা যায়। তার কারণ ভোটের জন্য তৃণমূল বারবার সেই সব শক্তির সঙ্গে দ্বিধাহীনভাবে হাত মিলিয়েছে যাদের ঘোষিত নীতি হচ্ছে বাংলা ভাগ করার। আমি বলছি গোর্খাল্যান্ড নিয়ে 20 বছর ধরে বিমল গুরুং তার অবস্থানে অনড়। তৃণমূল একাধিক ভোটে সেই বিমল গুরুংয়ের দলের সঙ্গে হাত মিলিয়েছে। আমার ধরা গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে একসঙ্গে জোট করে নির্বাচন লড়েওছে। ধরা যাক অনন্ত মহারাজ, এক্ষুনি দেবাংশু বলবে যে অনন্ত মহারাজ তো বিজেপির রাজ্যসভার সাংসদ, ঠিকই তো, কিন্তু 2022 সালে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে যাকে দেখা যায় এবং এই ঘটনাবহুল লোকসভা নির্বাচনের পর শটান মুখ্যমন্ত্রী কোচবিহারে যার বাড়ি চলে যান, তার তো গ্রেটার কোচবিহারের যে দাবি সেটা তো অনন্ত মহারাজের ঘোষিত দাবি, এবং সেই দাবি থেকে অনন্ত মহারাজ আজ অবধি অল সেড অ্যান্ড ডান। যে কেউ সমালোচনা করতে পারেন, কিন্তু এটা ঠিক যে তিনি এক ছটাক কোনোদিন ছড়েননি। তাহলে ভোটের জন্য তৃণমূলও কি আপোষ করে না? সুমন্ত, প্রথম কথা হচ্ছে ছুরি সবার বাড়িতেই আছে, সেই ছুরি কারোর পেটে ঢুকিয়ে খুনও করা যায়, সেই ছুরি দিয়ে আপেলও কাটা যায়। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে হ্যাঁ বিমল গুরুংয়ের রাজনৈতিক দলের সঙ্গে আমরা কখনো এক জায়গাতে এসেছি, অনন্ত মহারাজের সঙ্গে কখনো গিয়ে মুখ্যমন্ত্রী দেখা করেছেন, কিন্তু আমরা কোনোদিনই তাদের দাবিকে মান্যতা দিইনি। আমাদের কোন নেতা কোনোদিন সেই দাবিকে মান্যতা দেয়নি। শুধু এক জায়গায় আসেনি না, যখন পুলিশ খুনের মামলা চলছে ফেরার পুলিশের খাতায়, তখন গ্রেট ইস্টার্ন হোটেলে পুলিশি নিরাপত্তায় প্রেস কনফারেন্স করেছেন বিমল গুরুং। একটা কথা বলবো, পশ্চিমবঙ্গের যে মানুষ আজকে টেলিভিশন দেখছে, বিজেপি যখন থেকে রাজ্য ভাগের কথা বলা শুরু করেছে এবং বিজেপি একাংশ নেতাকে দিয়ে জল কতটা গরম হলো সেটা যেমন মাপিয়েছে, আর একাংশের নেতা দক্ষিণবঙ্গে বসে সেটার বিরোধিতা করেছেন, তারপর থেকে উত্তরবঙ্গের মাটিতে বিজেপি ক্রমাগত ফলাফল খারাপ করেছে। মালদা আর মুর্শিদাবাদ থেকে বের করে দেওয়া যায়, তাহলে কিন্তু বাংলা এমনি দুটুকরো হয়ে যেত। আর সেই জায়গায় এই একসাথে আমার কথা হচ্ছে এই দুটোকে এক জায়গায় রাখার জন্য যিনি ভূমিকা পালন করেছেন তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ফলে
তুমি যার দ্বারা দুর্ভাগা হিসেবে তোমরা জন বার্গার তোমরা জন বার্গার পুজো করবে এবার কি শোকত জন বার্গার পুজো করবে একটাই প্রশ্ন হবে, সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল কি তার সেই একই দলের ঝাড়খণ্ডের সাংসদকে শোকজ করবে? আমি সুমনদা এই বারবার করে একটা আলোচনা আসছে ইউটি ভাগ সংসদে দাঁড়িয়ে ভদ্রলোক বলেছে সেটা হচ্ছে অনুপ্রবেশ। হিন্দুদের সংখ্যা কমছে, হিন্দুদের বাঁচাতে বিহারের একটা অংশ এবং বাংলার দুটো জেলাকে নিয়ে, মোট 5টা জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে, মালদা এবং মুর্শিদাবাদ। এইবার কিন্তু ন্যারেটিভটা কোথাও চেঞ্জ হলো। আমি বলছি যে লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে একজন সাংসদ আমাদের লোক, ওদের লোক, এই ভাষায় বলছেন, হামারে লোক। আমি বলছি তিনি ধর্মের ভিত্তিতে বলতে পারেন, রাজ্যের ভিত্তিতে বলতে পারেন, কিন্তু এইভাবে বলা যায়? এ কোন বিভাজনের রাস্তায় হাঁটছি আমরা? কখনোই এইভাবে বলা যায় না সুমন। আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভারতবর্ষে যারা রাজনীতিতে আছেন তারা খালি তাদের পলিটিক্যাল বেনিফিট দেখার জন্য, শুধু নিশিকান্ত দুবে না, অন্যান্য পার্টিরও বহু মানুষ একে বাঁচানোর কথা বলে তো আরেকজন তার সংখ্যালঘুকে বাঁচানোর কথা বলে। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি। কিন্তু যেটা আমার সবচেয়ে অবাক লাগছে, মানে এইটা যদি অনুপ্রবেশ ইস্যুতে উনি বলতেন, এটার মধ্যে বাংলা ভাগ বা ধর্ম এইভাবে উনি মানে পাঞ্চ করে না দিতেন, তাহলে আমি বলছি আমরা সবাই সমর্থন করতাম। সত্যিই তো অবৈধ অনুপ্রবেশ যে কোনো মূল্যে আটকাতে হবে। ওনার যেটা বলা উচিত ছিল, যেহেতু উনি বিজেপির সাংসদ, ওনার বলা উচিত ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে যতগুলো আমাদের বর্ডার আছে গোটা ভারতবর্ষে সেগুলোকে স্ট্রং করা হোক। শুধু বাংলার 3টে জেলা নয়, এটা কখনো হতে পারে না। আমার রাজস্থান আছে, কত জায়গা রয়েছে, সেইখানে কেন এবং কার ফল্ট? আমি একদম ইনিশিয়াল ফল্ট দেখব যারা বিএসএফ আছে তাদের, এবং সেটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো মাননীয় সুকান্ত মজুমদার যে কথাটা বলেছেন, কথাটা কিন্তু সত্যি করে আমরা গভীরে ভাবলে কথাটা খুব যে খারাপ কথা তা নয়। আমি 1 মিনিট, কিন্তু আমি ওনার কাছে একটা কথা আমি ওনার কাছেও জানতে চাই, উনি কি দেখেছেন যে 8টা স্টেটের কথা বলা হচ্ছে যে নর্থ ইস্টের যে ফান্ডগুলো পায় 52টা ডিপার্টমেন্ট থেকে 20% করে, সেই ফান্ড দেওয়ার পরে নর্থ ইস্ট স্টেটগুলোর কী অবস্থা? উনি দেখাক যে নর্থ ইস্টের একটা স্টেট আজকে মহারাষ্ট্র হয়েছে, উনি দেখাক নর্থ ইস্টের একটা স্টেট বিহার হয়েছে, নিজের পক্ষে কর্ণাটক হয়েছে। সূত্রের খবর, এই দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, বঙ্গভঙ্গের কথা বিজেপির যেসব মন্ত্রী, সাংসদ, বিধায়করা বলছেন তাদের উদ্দেশ্যে বলি, তাহলে বিধানসভায় এই নিয়ে একটা ভোটাভুটি হয়ে যাক। কারণ গণতন্ত্র শেষ কথা বলে জনতার আদালত। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের পরদিন উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। তৃণমূল যখন বাজেটে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে বিজেপিকে ক্রমাগত নিশানা করছে, তখন উত্তরবঙ্গ নিয়ে নতুন প্রস্তাব শোনা যায় সুকান্ত মজুমদারের গলায়। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ আবার সংসদের ভিতরে ও বাইরে গ্রেটার কোচবিহারের দাবিতে সোচ্চার হন। আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, কুচবিহার কখনো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়। গভর্নমেন্টও কমিটমেন্ট করেছে ভাই, লিখিত টিএবি তো বলা আছে না, শুধু কথাটা উল্লেখ করে নেই, কিন্তু ভার্বেলি তো আমাদের কমিটমেন্ট করেছে গভর্নমেন্ট বলেছে ইউনিয়ন টেরিটরি বানাবে বলে। এর মধ্যেই আবার বাংলা বিহারের 6টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি করেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ ঋষিকান্ত দুবে। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। সোমবার বিধানসভায় ভারত ভুটান যৌথ নদী কমিশনের দাবি নিয়ে প্রস্তাব আনে সরকার পক্ষ। প্রায় 2 ঘন্টা আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর গঙ্গা জল চুক্তি 1996 পুনর্নবীকরণের আলোচনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই দিন সেই প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যকে না জানিয়ে পুনর্নবীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো না মেনে করা হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, একদিকে বাংলাকে নানাভাবে বঞ্চনা করা হচ্ছে, অন্যদিকে বাংলাকে ভাগ করার চেষ্টা হচ্ছে। এত সহজে বাংলা ভাগ? আসুন দেখি কত ক্ষমতা। ভোটের সময় এলেই বিজেপি বাংলা ভাগ করার জিগির তোলে। গোর্খাদের আলাদা করে দিন, আদিবাসীদের আলাদা করে দিন, তপশিলীদের আলাদা করে দিন, মতুয়াদের আলাদা করে দিন, কিন্তু গণতন্ত্রের জনগণ শেষ আদালত। মুখ্যমন্ত্রী আলোচনায় অংশগ্রহণ করা, বঙ্গভঙ্গ ইত্যাদি নিয়ে যেটা বলেছেন, তার সঙ্গে
বাস্তবের কোনো মিল নেই। ওটা ওনার ব্যক্তিগত মত। 72টা জায়গায় বিএসএফকে জমি দেওয়া হয়নি, কাঁটাতারের বেড়া করার জন্য অবিলম্বে জমি দিতে হবে এবং উত্তরবঙ্গে এইমস সহ উত্তরবঙ্গে আইআইটির মতো কারিগরি প্রতিষ্ঠান সহ উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে। বঞ্চনা আছে, আমি জানি আজকে চ্যাংড়াবাদা বন্দরটার কি অবস্থা, আমি জানি উত্তরবঙ্গ উত্তরকন্যার মধ্যে একটা আইএস অফিসার নেই, আমি জানি উত্তরবঙ্গ থেকে আসতে হয় কলকাতায়, অনুন্নয়নের বিরাট ছাপ, কিন্তু তার মানে এই নয় যে রাজ্যটাকে ভাগ করতে হবে। আমি দুটো বুনিয়াদী প্রশ্ন আপনার কাছে করছি। ধরুন বাংলা ভাগ করতে চাইছে যারা, তাদের কাছে এই প্রশ্নটা তো আমরা করতে পারি যে বাংলার ভাগ করার পরে যে বাংলায় যে সমানুপাতিক রেশিওতে বাংলার বাঙালিদের যে জনগণনা ভিত্তিতে যে রেশিওটা আসবে, সে দায়টা কি বিজেপি নেবে? যারা আজকে এই দাবিটা করছেন তারা কি এই দাবিটা করবে, তারা মানবেন? এক। দুই, বাংলা ভাগের চক্রান্ত যারা করছেন, যারা বাংলাকে ভাগ করতে চাইছেন, তারা বলুন যে আগামীকাল থেকে এই যে জনজাতি গোষ্ঠীগুলো যেখানে উত্তরবঙ্গে রয়েছে, যারা আদিবাসী থেকে শুরু করে পাহাড়ে লেপচা, ভুটিয়া, তারপরে আপনার ধরুন যারা আছেন কামতাপুরি, তারপর যারা আছেন, তারপর ধরুন রাজবংশী, তারা যদি নিজেদের মধ্যে তারা আলাদা টেরিটরি ডিমান্ড করেন, এই দায় কি বিজেপি নেবে? বিজেপি এই অনন্ত মহারাজকে তো যখন এমপি করলো তখন জেনে বুঝেই করেছে যে তিনি কোচবিহার রাজ্য একটা আলাদা করতে চেয়েছেন বছরকে বছর। তার মানে আপনি সচেতনভাবে একটা মানে বিভাজনকারীদেরকে সমর্থন করেছেন। আবার আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকান, যে পুলিশের মানে কেউ হত্যার মামলায় যুক্ত, দেশ বিরোধী আইনের দ্বারা যারা যে অভিযুক্ত, তার সাথে আপনি নির্বাচনী অ্যালায়েন্স করলেন বিমল গুরুংয়ের সাথে। উত্তরে কামতা, দক্ষিণে মমতা, এটা কাদের স্লোগান? ফলে এই যে এত বকে না, মাঝে মাঝে একটু অবাক হয়ে যায়। তাহলে ইতিহাসটাকে ভালো করে প্রথম থেকেই শুরু হোক। উত্তরে কামতা, দক্ষিণে মমতা, তৃণমূলের স্লোগান। একটাই কথা বলবো যে দক্ষিণবঙ্গের অনেক অংশে উত্তরবঙ্গের প্রভাব বা উত্তরবঙ্গের অনুন্নয়নের ছাপ আছে, কিন্তু কুচবিহার থেকে আমাদের ওই উন্নয়নের ছোঁয়া মানে আলো পেতে 18 ঘন্টা লাগে। আমি বলছি শঙ্করদা এখানে বসে আজকে শঙ্করদা এখানে বসে আজকে একটা জিনিস ক্লিয়ারলি বলুক তো, তিস্তার জল নিয়ে শঙ্করদাদের স্ট্যান্ডটা কি? আমি একটা কথা 1 সেকেন্ড কমপ্লিট করতে দাও। তোমরা একদিকে তোমাদের প্রধানমন্ত্রী প্রায় মুখ্যমন্ত্রী এবং সরকারকে রোজ প্রায় ঘাড় ধরে বলবেন বাবা রাজি হয়ে যা, তিস্তার জলটা এই দেশটাকে দিতে হবে। আর এদিকে তিস্তার জল যদি অন্য দেশকে দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে উত্তরবঙ্গের কি পরিস্থিতি হবে? উত্তরবঙ্গ শুকিয়ে মরে যাবে। এই কথাটা তোমরা কেউ জানো না? তোমার ভাই এই নিয়ে কথা বলা সাজে না। বাংলাদেশের নাগরিকদেরকে ইন্ডিয়াতে ভোটার হতে বলো, আর তোমরা এই সমস্ত ভোটার হতে, আরে কে বলে বাংলাদেশের নাগরিক কে বলে যে ভোটার হতে? আবার ভোটার অসত্য কথা বলি। 24 পরগনা কংগ্রেস কেউ বলেনি। বিধানসভার ভিতরে যেদিন বাংলা ভাগ ইস্যুতে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন ফের কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে সরব হয়েছেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। আর এই দাবি প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমি রাজ্য ভাগের কথা কিন্তু আমি একবারও বলছি না, আমি রাজ্য ভাগ চাইছি না, আমি চাইছি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, যেটাকে বলে কেন্দ্রশাসিত অঞ্চল। একমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভকে যদি পাল্টানো হয় তবেই কিন্তু এই অনুপ্রবেশ ঠেকানো যাবে, নচেত কিন্তু এই অনুপ্রবেশ ঠেকানো যাবে না। এই রাজ্যের মধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চল হোক, এটা না হলে আমাদের পক্ষে ওখানে টিকে থাকা মুশকিল। এত হালকাভাবে তারা বলবে, আর মুর্শিদাবাদের মানুষ আমরা জীবিত থাকতে এই সমস্ত বিজেপির নেতাদের কি করে ঠ্যাং ভেঙে দিতে হয়, কি করে এদেরকে গর্তে ঢুকিয়ে দেওয়া যায় আমরা ভালো জানি। রাজ্য ভাগের দাবি বঙ্গ বিজেপির একাংশের তরফে আগেই জোরালো হয়েছিল। এই প্রেক্ষাপটেই বাংলা ও বিহার মিলিয়ে মোট 6টি জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি করেছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদা। এরপরই মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ দাবি করেন 2 বছর আগেই মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন। আর এবার বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিকে সমর্থন করলেন। আমি মনে করি এটা একটা ভালো উত্তম প্রস্তাব, এবং বিশেষ করে মালদা মুর্শিদাবাদে যেভাবে
ক্রাইসিস সিচুয়েশান তৈরি হচ্ছে ওখানকার সোসাইটি নিয়ে। তো আমার মনে হয় ওটা কেন্দ্রশাসিত জায়গা হলে ভালো হয়। নিশিকান্ত দুবে আমাদের সাংসদ, তিনি যে দাবি করেছেন আমি সেই একই দাবি করেছিলাম। আমরা চাইছি যে ওই এলাকায় আইনের শাসন কায়েম করার জন্য কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত, কারণ সেখানে আইনের শাসন নেই। এরপর আরও এক ধাপ এগিয়ে শুধু বাংলার 5টি জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় নিয়ে আসার কথা বলেন বহরমপুরের বিজেপি বিধায়ক, যার মধ্যে তিনি মালদা ও মুর্শিদাবাদের সঙ্গে যোগ করেছেন উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং নদিয়াকেও। আমি একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর নদিয়া, এই 5টা জেলায় বিভীষিকাময় অবস্থা। আমরা আতঙ্কিত কেন হব না? আমাদের বহরমপুর শহরের জীবনে কোনোদিন প্যালেস্তাইনের পতাকা ওঠেনি, হঠাৎ প্যালেস্তাইনের পতাকা কেন উঠল? এবং সেটা বর্তমান যে সাংসদ এখানকার, তিনি সেটাকে অবলীলাক্রমে সাপোর্ট করছে। এই দিন বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ফের একবার এই দাবিতে সরব হন। উনি নাকি বলেছেন যে আমরা যে কথাগুলো বলছি বেশি বাড়াবাড়ি যদি আমরা করি তাহলে নাকি আমাদেরকে মেরে ঠ্যাং ভেঙে দেবে। এটাই ওদের কালচার। সেই কালচারটা আগামী দিন হতে চলেছে আমাদের জায়গায়, তার জন্যই আমরা এই দাবিটা তুলছি। লোকসভা ভোটের সময় মুর্শিদাবাদেরই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। এই দিন সেই প্রসঙ্গ তোলেন বহরমপুরের বিজেপি বিধায়ক। আমাদের সনাতনী সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিদের যেভাবে একের পর এক থ্রেড হচ্ছে, আমারই পার্শ্ববর্তী এক বিধানসভার এমএলএ বেশ কিছুদিন আগে ভাগীরথীতে আমাদের গলা কেটে ফাঁসিয়ে দেবার যে হুমকি, এটাই ইতিহাস বলছে, এটাই ওদের কালচার। আমরা রাজনীতি করার লোক, রাজনীতি করার ক্ষেত্রে রাজনীতির যখন নির্বাচন ঘোষণা করে ইলেকশন কমিশন, তখন আমাদের দলের প্রার্থীর পক্ষে ভোট করার জন্য, জনগণকে বোঝানোর জন্য, তাদের মতামতকে গুরুত্ব পাওয়ার জন্য আমাদেরকে পরিবেশ পরিস্থিতি এবং সেইখানকার মানুষের বেশি কি গ্রহণযোগ্য হবে, মানুষ কোনটাকে গ্রহণযোগ্য মনে করবে, তাদের পক্ষে সমর্থন করবে, সেইভাবেই রাজনৈতিক নেতারা বক্তৃতা করে। আমিও সেই রকমই একটা বক্তৃতা করেছিলাম, নিজে জেনে বুঝেই বলেছি। কারণ আমাকে যদি অল্প সংখ্যক যাদের ভোটার, যার ভোটের পার্সেন্টেজ 20%, সেই ভোটাররা যদি আমার 45% ভোটারকে চমকায়, ধমকায় এবং তারা যদি জাতিগত ইস্যু তুলে সুড়সুড়ি দিয়ে সেই ভোটের পার্সেন্টেজ বাড়ানোর জন্য নোংরামি করতে পারে, কৌশল অবলম্বন করতে পারে, আমিও পারি। আমারও গণতান্ত্রিকভাবে সেই অধিকার ছিল, রয়েছে, ভবিষ্যতেও থাকবে। নিশিকান্ত দুবে শুধুমাত্র কালকে যা বলেছেন হুবহু সেই একই কথা বলছেন না, তার তালিকা ক্রমশ বড় হচ্ছে। ভাবতে পারেন সেই পূর্ণিয়া জেলা, ডোরাই চরিত মানস, সতীনাথ ভাদুরী যে পূর্ণিয়া জেলার ব্যাকগ্রাউন্ডে লিখেছিলেন, সেই পূর্ণিয়া জেলা এই তালিকায় যোগ করে দিলেন নিশিকান্ত দুবে। অর্থাৎ বিহারের 4টে এবং পশ্চিমবঙ্গের 2টো জেলা মালদা এবং মুর্শিদাবাদকে তিনি একসঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল করেছিলেন। আমি সজলের কাছে যাব। সজল, কালকে অন্তত একটা এসকেপ রুট ছিল যে রাজ্য বিজেপি, আমি দেখাবো শ্রমিক ভট্টাচার্য বলছেন এসব আমরা মনে করি না, কিন্তু আমি বলছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে দলের বিধায়ক আগেই চিঠি পাঠিয়ে দিয়েছেন যে রাজ্য, যে জেলা থেকে তিনি জিতে বিধায়ক হয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। দাদা, প্রথম বলি যে গতকাল থেকে একটা প্রপাগান্ডা চলছে যে বঙ্গভঙ্গ হচ্ছে আরেকবার। প্রথমত কেন্দ্রীয় শাসিত অঞ্চল আর বঙ্গভঙ্গের মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, বুঝিয়ে বলছি, জেলা ওয়াইজ করা আর আপনার রাজ্যকে ভাঙা, দুটোর মধ্যে অনেক তফাৎ। নতুন রাজ্য করার কথা বলিনি আমি, বলি দেখুন গৌরী শঙ্কর ঘোষ একটা কথা বলেছেন, কিন্তু তুমি পশ্চিমবঙ্গে ম্যাপটা মনে আছে? তুমি মালদা মুর্শিদাবাদকে সরিয়ে আমায় রাজ্যটা দেখাও তো দেখি। পারবে না? না না, আমি আপনার একদম বঙ্গ, উত্তরে আসছি, উত্তরে আসছি, ভৌগোলিকভাবে বঙ্গ, উত্তরে আসছি। আমি আপনাকে যেটা বলতে চাই, ধরুন আপনারা আজকে একজন এমএলএ কে দেখাচ্ছেন তার বক্তব্য,
কিন্তু এমএলএ কোন কারণেই বক্তব্যটা রাখতে বাধ্য হচ্ছে সেটা ভাবছেন না। আরেকজন মুর্শিদাবাদের এমএলএ তিনি আজ থেকে মাসখানেক আগে বলেছিলেন যে 30% হিন্দুকে আধ ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে। আজকে হুমায়ুন কবির বলেছেন হলো বলছি না না আমার বক্তব্য তুমি কারণে বলছো না, কারণে এসো। হ্যাঁ, হুমায়ুন কবির কারণে ধরো জনবিন্যাস সেটা পাল্টে দিচ্ছে। একদম প্রথম দিন নিশিকান্ত দুবে ক্লিয়ার করে দিয়েছেন। আমি বলছি জনবিন্যাস পাল্টানো মানে কি? অনুপ্রবেশ। সেই অনুপ্রবেশের দায় যদি নকল সরকারি কাগজপত্রের দায় রাজ্য সরকারে হয়, অনুপ্রবেশের মূল দায় তো বিএসএফ। না, বিএসএফ এর দায় হলে কি হয়? আপনি দিতে দিচ্ছেন না। যেটা রাজ্য সরকার হতে দিচ্ছে না, এটা তো মানতে হবে। দেখুন দাদা, আমি একটা কথা বলি, ভারতবর্ষের এই যে আপনার আমি আপনাকে বলি যে বর্ডার গুলো, ভারতবর্ষের বর্ডার আর চাইনিজ বর্ডার, জার্মান বর্ডার, এগুলো তো একরকম নয়। একটা প্রত্যন্ত এরিয়া যেটা এত সহজ নয়, যেখানে কেন্দ্রীয় রাজ্য যদি নিজেদের মধ্যে লড়াই করে সেখানে সম্ভব নয়। আজকে বিএসএফ এর এরিয়া বাড়াতে চাওয়া হয়েছিল, সেটা বাড়াতে দেওয়া হয়নি। দেখুন, বাংলা ভাগ হয়েছে, আগেও ভাগ হয়েছে, একবার যেদিন ইমাম ভাতা হয়েছে বাংলা, সেদিন ভাগ হয়েছে। যেদিন নোংরামি কথা বাংলা দুবার ভাগ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হয়ে গেছে, সেই ঘা এখনো ভরেনি। আর আজকে তারপর আবার ডেকে 2024-এ লোকসভায় হেরে যাওয়ার পরে এখন এই র্যাডক্লিফ আর সুরবর্দীর বংশধররা আবার বাংলাকে ভাগ করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কিন্তু উল্টো কথাটাও বলতে হবে। সেটা হচ্ছে আজকে 2011-র আগে যদি যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ ইস্যুকে বারবার সংসদে নিয়ে যেতেন, তৃণমূল শেষ 10 বছরে 12 বছরে কটা আন্দোলন করেছে অনুপ্রবেশ? কেন সরকারি এদের সব বিধায়করা কেন বাংলা ভাগ করতে চাইছে? কারণ এরা মুসলমান বিদ্বেষী, মুসলমানদের ভোট দেয় না, মুসলমানদের ভোট দেয় না। আর এদের তাহলে আমার এইটা মানতে কোনো রাজি নেই, কিন্তু আমায় এইটাও জানতে হবে যে তৃণমূল কংগ্রেস তাহলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ওই মারাত্মক কথা বলার জন্য? ভুল কথা, যে ভুল কথা, খারাপ কথা। আমি বলছি যে লোকটি বলছে যে আমরা 30%, মুর্শিদাবাদ জেলায় আমরা 70%, 2 ঘন্টার মধ্যে ইত্যাদি এবং ইত্যাদি। আমি অন ক্যামেরা অন এয়ার এটা বলতে অবধি পাচ্ছি না, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। ঠিক যেমন আমার প্রশ্ন থাকবে, শ্রমিক ভট্টাচার্য আজকে বলছেন যে এটা দলের কোনো অবস্থান নয়, তাহলে মুর্শিদাবাদের বিধায়কের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? এবং জাতীয় স্তরে একজন বাংলার 2টো জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করতে চাইছে, তার বিরুদ্ধে, সেটা যদি দলের মত না হয়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? যদি মালদা মুর্শিদাবাদ ইউনিয়ন টেরিটরি হয়ে যায়, সীমান্তটা বিএসএফ পাহারা দেবে। এখন কি সিভিক ভলান্টিয়াররা পাহারা দিচ্ছে? আমি আপনাকে বেসিক জায়গায় প্রশ্ন করছি। একটা রাজ্য, কদিন আগে দেখলাম হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে আসামে নাকি এমন অনুপ্রবেশ ঘটছে যে ওখানকার চরিত্র পাল্টে যাচ্ছে, আসামের অনুপ্রবেশের জন্য নাকি ঝাড়খণ্ডের চরিত্র পাল্টে যাবে। হেমন্ত বিশ্ব শর্মা বললেন, কদিন পরে দেখলাম ওটা আসাম থেকে চলে এলো, কোথেকে মালদা মুর্শিদাবাদ, আমরা কেস খেয়ে গেলাম। কিন্তু আমি যে কথাটা বলছি, আসামের সীমান্ত যে বিএসএফ পাহারা দিচ্ছে, মালদা মুর্শিদাবাদের সীমান্তটাও সেই বিএসএফ পাহারা দিচ্ছে, রাজ্য সরকার যেই থাক না কেন। যদি অনুপ্রবেশ হয়, আমি যে জন্য বলছি এই চিঠিটা দেখানো খুব দরকার, তার কারণ হচ্ছে গৌরীশঙ্কর ঘোষ তিনি চিঠি লিখছেন 2022-এর 18ই আগস্ট। এই চিঠি তিনি দেখাচ্ছেন যে রাজভবনের গভর্নরকে চিঠি লিখছেন, তিনি স্মাগলিং এর কথা বলছেন, তিনি গরু পাচারের কথা বলছেন, যে ইস্যুগুলো তিনি তুলছেন সে প্রত্যেকটা তো প্রাথমিক দায়িত্ব হচ্ছে বিএসএফ আর কাস্টম। এখানে বলছি সুমন দা, খালি আজকে এখানে তৃণমূলের সরকার আছে বলে না, যখন আমাদের সরকার ছিল, যদি কোনোদিন এখানে বিজেপির সরকার হয়, সেই বিজেপির রাজ্য সরকারের এটা দায় নয়, দায় হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের বিএসএফ এর অনুপ্রবেশকে ঠেকানোর। যদি নিশিকান্ত দুবে আজকে বলেন যে কোনো জায়গা থেকে দিনের পর দিন অবৈধ অনুপ্রবেশ হচ্ছে, তার মানে হচ্ছে অমিত শাহ দপ্তর ফেল করছে।
রাজ্য ভাগ নিয়ে চর্চার পাশাপাশি দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার অভিযোগে সোমবার উত্তাল হলো বিধানসভা। এই দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, নীতি আয়োগের বৈঠকে আমাকে বলতে দেওয়া হয়নি, 5 মিনিট পরই মাইক বন্ধ করা হয়েছে। এই প্রসঙ্গে এই দিন বিধানসভায় বিশেষ প্রস্তাব আনেন সবংয়ের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী মানুষ ভূঁইয়া। তিনি বলেন, নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত নিন্দাজনক, এটা নিয়ে বিধানসভায় আলোচনা করা হোক। তখন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এই দিনের প্রশ্নোত্তর বাতিল করা হলো, এই নিয়ে বিধানসভায় আলোচনা হবে। এর প্রতিবাদ করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, সাংবাদিকদের সামনে কি আলোচনা হয়েছে তার উপরে আলোচনা করার সুযোগ দেওয়া উচিত নয়। আমরাও কিন্তু এরপরে সাংবাদিকদের সামনে কি বলা হচ্ছে তা নিয়ে আলোচনা চাইব। নীতি আয়োগের বৈঠকে কি হয়েছে তা নিয়ে আলোচনা করা হলে অবশ্যই আলোচনা করা যেত। তখন মানুষ ভূঁইয়া বলেন, পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হয়েছে। মুখ্যমন্ত্রী যা করেছেন তা মানুষের জন্য করেছেন এবং তা বিজেপির মুখে কালো ছাপ ফেলে দিয়েছে। তিনি পশ্চিমবঙ্গের কথা বলতে মানুষের দাবি আদায়ে রাজ্যের বঞ্চনার কথা বলতে গেছিলেন, সেখানে বাধা দেওয়া অনৈতিক কাজ বলে মনে করি। বাংলার কথা বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে দেয়া হবে না কেন? তিনি তো তৃণমূলের কথা বলতে চাননি, অসত্য কথাও বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি 2 লক্ষ বাঙালির প্রতিনিধি। তখন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, উনি সাংবাদিকদের আগেই বলে গেছিলেন ওয়াকআউট করবেন। এর প্রতিবাদ করে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, যে কথা বললেন দীপক বর্মন তা তাকে প্রমাণ করতে হবে, না হলে ওনার বক্তব্য রেকর্ড থেকে বাদ দিতে হবে। এরপরই ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী আগে কোনোদিন যাননি, তিনি ওখানে ইন্ডিয়া জোটের হয়ে গেছিলেন, উনি ভিতরে এসব কিছু বলেননি। উনি গিয়েছিলেন একটা সেটিং এর চেষ্টা করছিলেন, বাইরে এসে উনি যা বলেছেন তা ভিতরে হয়নি। এরপরে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রী মিথ্যে ভাষণে, অসত্য ভাষণে পটু, ফলে তিনি যে কথা সাংবাদিকদের সামনে বলেছেন সেই কথা ইতিমধ্যে নীতি আয়োগের পক্ষ থেকে সেটাকে খারিজ করা হয়েছে। বলা হয়েছে যে তার সময় শেষ হয়ে গেছে, তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন, বাইরে এসে নাটক করেছেন। সেই নাটকের এখানে আলোচনা, এইটা আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তখন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীরা ভুলে গেছেন মুখ্যমন্ত্রী হলেন লিডার অফ দ্য হাউস, ওনার সাথে যে আচরণ করা হয়েছে তা আমার এখতিয়ারে আসলে আলোচনা হবেই, প্রয়োজনে আমি প্রিভিলেজ করতে পারি। এরপর পুরমন্ত্রী ফেরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যের প্রতীক, সততার প্রতীক। ধর্মীয় উন্মাদনা নিয়ে প্রধানমন্ত্রী বারবার মুখ্যমন্ত্রীকে পরাস্ত করতে চেয়েছেন, কিন্তু বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বলেছে মমতা ছিল, আছে, থাকবে। ফলে নীতি আয়োগে মমতাকে বলতে দেওয়া হবে না, এটাই স্বাভাবিক। গত শনিবার বিরোধীদের জোট ইন্ডিয়ার একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই এর প্রতিবাদ করে বৈঠকের মাঝপথে বেরিয়ে আসেন বাংলার মুখ্যমন্ত্রী। অপোজিশন কা ওর সে मैं अकेला आया, लेकिन तब भी मेरे को 5 मिनट में स्टॉप कर दिया। दिस इज इंसल्टेशन। I will not attend any meeting further. She is now conveyed that her mic was put off. That is completely false. মাইক বন্ধ যদি করা থাকে সেটা অন্যায়, কিন্তু ওনারও বোঝা উচিত মাইক বন্ধ করলে কিরম লাগে। যখন চিট ফান্ডের কথা যখন বলা হচ্ছিল, এমএলএ গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম, অন্যরা, তাদের মাইক বন্ধ শুধু করায়নি, তাদেরকে মেরে বার করে দেওয়া হয়েছিল। আমাদের নিরাপত্তা সর্দার যখন বলছিলেন, আজকের বিজেপি নেত্রী, তখন মমতার ছায়া সঙ্গিনী সোনালী গুহ ডেপুটি স্পিকার, মাইক বন্ধ করে দিয়েছিলেন। আপনাদেরকে আগেই বলে দিয়েছে নীতি আয়োগে কি হবে, কি হতে চলেছে, উনি কি করবেন, মোটামুটি তার একটা বর্ণনা উনি আগে দিয়ে দিয়েছেন আপনাদের। তিনি যে নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছিলেন, নাটকের যে দৃশ্য তিনি তৈরি করেছিলেন, সবকটা দৃশ্যের সঙ্গে তার পরবর্তী নাটকের যে উপস্থাপনা সেগুলো সমান সমান হয়ে গেল। বাজেট বঞ্চনার অভিযোগে শনিবার নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নীতি আয়োগের বৈঠক বয়কট করেন কংগ্রেস শাসিত কর্ণাটক, হিমাচল প্রদেশ ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। আগের ঘোষণা মতো হাজির হননি ডিএমকে শাসিত তামিলনাড়ু, বাম শাসিত কেরল, আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন, কিন্তু বৈঠক বয়কট করেন তিনিও। সেই সপ্তাহে একমাত্র বিরোধী দলের মুখ্যমন্ত্রী হিসেবে নীতি আয়োগের বৈঠকে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ যায়নি, বয়কট করেছিল। আমি ভেবেছিলাম গিয়ে সবার কথা বলবো। আমি ওই 2-3-4 মিনিটে যা পেরেছি ওইটুকু বলেছি। মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান। জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জি জানে, মমতা ব্যানার্জির প্রাণে, মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে। তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক। তাই বাকি কেউ কিছু নয়, আমি মমতা ব্যানার্জি, আমি এখানটা সবকিছু পারি। তাই তোমরা কি করেছো না কিছু দেখার দরকার নেই।
নীতি আয়োগের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর ওয়াকআউট প্রসঙ্গে এদিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী নীতি আয়োগে বলতে না পারলে কোথায় বলবেন তিনি? বিরুদ্ধে কথা বললেই মাইক বন্ধ করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে অসত্য কথা বলবেন, এটা কখনো হয়? যা হয়েছে উনি তাই বলেছেন। এই ধরনের ব্যবহারের মুখে মুখ্যমন্ত্রীকে আগে কখনো পড়তে হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় সত্যের পথে হাঁটেন, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নীতি আয়োগের বৈঠকে তাকে যেভাবে অপমান করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। এরপর পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 3 বারের জেতা মুখ্যমন্ত্রী রাজ্যের কথা, রাজ্যের মানুষের কথা বলতে গিয়ে বাধার মুখে পড়লেন, তাকে বলতে দেয়া হলো না। বিজেপি বাংলা বিরোধী, বাংলা সম্পর্কে একটা ঘৃণা ওদের মধ্যে রয়েছে। দিল্লির সরকারের মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব দেখা যাচ্ছে, আর স্বৈরাচারী শাসকের নাম নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনে, বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে সবাই চেনে। সুতরাং সেই মুখ্যমন্ত্রীকে এই ধরনের আক্রমণ করার, তিনি বাইরে এসে অন্য কথা বলবেন যা ঘটেনি ভেতরে, এটা কখনো হতে পারে না। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, নীতি আয়োগের বৈঠকে আমাকে বলতে দেওয়া হয়নি, 5 মিনিট পরই মাইক বন্ধ করা হয়েছে, কিন্তু তাও আমি খুশি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা আমি নীতি আয়োগের বৈঠকে বলেছি। তাতে বিরোধী দলগুলোর বক্তব্য আমি বৈঠকে তুলে ধরেছি। রাজ্যের বঞ্চনার কথা বলেছি। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেক বেশি সময় দেওয়া হলেও আমাকে দেওয়া হয়নি, তবু আমি আমার প্রতিবাদ সেখানে জানিয়েছি। নীতি আয়োগের যে সিইও আছেন তিনি ব্যুরোক্র্যাট, তিনি কোনো দলের লোক না। তিনি মমতা ব্যানার্জির মিথ্যাচার, ভণ্ডামি, ড্রামা, নাটক সব ফাঁস করে দিয়েছেন মানুষের কাছে। Chief Minister is allotted 7 minutes and there's just a clock on top of the screen which tells you the time that is remaining. So it goes from 7 to 6 to 5 to 4 to 3. At the end of that it shows 0, nothing else. Nothing else has happened other than that. And what happens is the Raksha Mantri just does that on his table. That's it. She made her points and we respectfully heard and noted her points. Her chief secretary continued to attend and he was in the room even after she left because she had to catch a flight to Calcutta. She said that she had an assembly session. That's what she told me, in the morning itself she told me. এদিকে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে না বলতে দেওয়ার অভিযোগে সোমবার বাঘ কাঁধে হেঁটে নিমতলার ভূতনাথ মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢাললেন মদন মিত্র। যে কোনো মূল্যে বাংলাকে চক্রান্ত করে শেষ করে দেওয়ার চক্রান্ত, এমনকি বাংলার মুখ্যমন্ত্রী নীতি আয়োগ বৈঠকে গেলে তাকে সুইচ অফ করে তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়, অথচ সারা ভারতবর্ষের অন্যান্য মুখ্যমন্ত্রীকে তাদের সময় দিয়ে তাদের সম্মান জানানো হয়। এই যে সবসময় বাংলাকে একটা নষ্ট করার, শেষ করার একটা বাংলার আগ্রাসী নীতি পশ্চিম দিল্লির। এই দিন বিধানসভায় যে প্রস্তাব গ্রহণ হয়েছে তা হলো নীতি আয়োগের বৈঠকে যা হয়েছে তা নিন্দনীয় এবং উদ্দেশ্য প্রণোদিত। 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস, অতুল তিওয়ারি আর জওয়াহরলাল নেহরু একজন বাঙালি মেঘনাথ সাহাকে বলেছিল ন্যাশনাল প্ল্যানিং কমিটি। তারপরে 15ই মার্চ 1950 থেকে যাত্রা শুরু। নেতাজি সুভাষ বোস আর জওয়াহরলাল নেহরুর থেকেও বড় হুঁতা 2014 সালে প্ল্যানিং কমিশন তুলে দিলেন, শুরু করলেন ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তার বাজেট 400 কোটি টাকা। আমার প্রথম প্রশ্ন, এই 400 কোটি টাকা দিয়ে হয় কি? এরা তো সব ওই ফিউচার টেন্সে কথা বলে, মিটিং ছাড়া কিছু না। যারা বলছে যে ইন্ডিয়া জোট জাতীয় কংগ্রেস এবং বাকি দলের সাথে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ, কিন্তু তৃণমূল কংগ্রেস একটা স্বাধীন দল যার গণতান্ত্রিকভাবে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, নিশ্চয়ই অধিকার আছে। এর মানে এই নয় যে আমরা জাতীয় কংগ্রেস বা অন্য দলের বিরোধী, আমরা আমাদের প্রতিবাদ জানাতে যাচ্ছি মমতা ব্যানার্জিকে। কিন্তু সেইটা যদি 2024 সালে পাল্টে যায়, মানে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি পরপর দেখাবো যে কোন সালে নীতি আয়োগ নিয়ে ঠিক কি বলেছেন, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যখন পশ্চিমবঙ্গ অংশগ্রহণও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ ক্ষেত্রে যাননি, অর্থমন্ত্রী অমিত মিত্রকে পাঠাতেন। হ্যাঁ, কারণ ওখানে তো কিছু হয় না। আর মমতা ব্যানার্জি তো ওপেন মিডিয়াতে বলেছে যে আমার দাবি নীতি আয়োগ তুলে দেওয়া হোক, প্ল্যানিং কমিশন ফেরত আনা হোক। উনি সবসময় গ্যালারি শো করতে ভালোবাসেন। উনি ওখানে যাচ্ছেন, আগেই বলে যাচ্ছেন যাব, গিয়ে চেঁচাবো, না হলে বেরিয়ে যাব। আচ্ছা, আমি জানি না, আমি আপনাদের থেকে জানতে চাই যে নীতি আয়োগের বৈঠকে বাজেটের বিরোধিতা করে ওখানে গ্যালারি শো করা যায় কি যায় না? রেকর্ড হলে উনি থাকবেন, রেকর্ড যদি না হয় তাহলে উনি বেরিয়ে যাবেন। এই যে কথাটার মধ্যে দিয়ে প্রথম থেকেই বোঝা যাচ্ছে যে ওনার ইন্টেনশন কি। আবার রইল বাকি কংগ্রেস বা ইন্ডি জোটের তাদের কি চিন্তা ভাবনা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আর যাই করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঘর করা যায় না রাজনৈতিকভাবে, এটা যে কোনো রাজনৈতিক দলই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেটা করা সম্ভব নয়। উনি কাকে চাপ দিতে চাইছেন? উনি রাহুল গান্ধীকে চাপ দিতে চাইছেন, উনি মোদিজির সঙ্গে থাকতে চাইছেন, যেটা আপনাদের ন্যারেটিভ, এগুলো কোনোটাই প্রেডিক্টেবল নয়।
কিন্তু আমরা এটা আমি বলছি তোমার আগের কথাটা আমি একটু ব্যাক করি, সেটা হচ্ছে ঘর করা যায় না। অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে, বাড়ি এসে মালপোয়া খেয়ে গেছে। আলটিমেটলি পায়ে হাত দিয়ে প্রণাম করার পরও কি ঘর করতে পেরেছে দাদা? পারিনি। তখন তো শুরুয়াত ছিল, এখন যত দিন যাচ্ছে তত তাকে চেনা যাচ্ছে, আসল রূপ বেরোচ্ছে। তাই আজকে আমাদের ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর যাই হোক কোনো রাজনৈতিক দল বেশি দিন চলতে পারবে না, বিজেপির চলার কোনো প্রশ্ন নেই। কিন্তু ন্যারেটিভটা আমাদের নয়, কংগ্রেস আর সিপিএম একেবারে এই ভাষায় বলছে যে গুড বুকের তোমাদের গুড বুকে রাখতে যাচ্ছে। ওরা বলতে পারে, কিন্তু আমি দেখুন ওরা এখনো কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওদের ইন্ডি জোটে রেখেছে সেটাও আমি বলতে পারবো না, কারণ জোটের মধ্যে আছি কিন্তু আমি আবার ভোটের লড়াইতেও আছি। এই যার নীতি হয়, এই যে জোটের নীতি হয়, সেই জোট নিয়ে খুব একটা কথা বলারও খুব একটা জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কে আপনি যতই গালমন্দ করুন আর যাই বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তো দেশ চলতে পারে না, ওনার গায়ে কিছুই লাগে না, দেশ চলতে পারে না। অটল বিহারী বাজপেয়ীও চলতে পারেনি, আর নরেন্দ্র মোদী কোথাকার কে, ছেড়ে দিন। আর ইন্ডি জোটের তো প্রধান শরিক নরেন্দ্র মোদী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জোট চালাচ্ছে? আমার কথা হচ্ছে এই বাংলায় নরেন্দ্র মোদীর কি ক্ষমতা আছে মমতা ব্যানার্জিকে হারানোর? নেই তো। তো তাহলে তাকেও তো মমতা ব্যানার্জির সামনে মাথা নত করে প্রণাম করতে হয়। এই যে বললো পায়ে হাত দিয়ে প্রণাম, যখন অন্য মুখ্যমন্ত্রীরা যান মোদী সাহেবের কাছে তারা বুকে নিয়ে যান, যখন মমতা বন্দ্যোপাধ্যায় যায় তখন নরেন্দ্র মোদীও হাত জোর করে মাথা নত করে প্রণাম করে। তো সজল বাবুদের এই কথাগুলো মনে রাখা উচিত। আসলে এই শিষ্টাচারের কথা যদি বলে, কোন দেশের কোন মানে মুখ্যমন্ত্রী কখনো কাউকে ওই তার শরীর নিয়ে ব্যঙ্গ করেননি, নাম নিয়ে ব্যঙ্গ করেননি, কোমরে দড়ি পরাবো বলেনি, তুই তো গাড়ি করেননি। আপনারা কোঅর্ডিনেশন করেননি, আগে থেকে যোগাযোগ করেননি। যদি করতেন, কংগ্রেস যদি করতো বা ইন্ডিয়া জোটের অন্যরা করতো, তাহলে হয়তো ইন্ডিয়া জোট অনুযায়ী তিনি সিদ্ধান্ত নিতে পারতেন। আজ অব্দি যতগুলো সিদ্ধান্ত ইন্ডিয়া জোট নিয়েছে, একটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস প্রথমেই রাজি হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই তারা একটাই অভিযোগ করেছে প্রথমেই, যে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি প্রত্যেকটি ক্ষেত্রে। এমনকি কিছুদিন আগে অব্দি যখন সব থেকে বড় শরিক ইন্ডিয়া জোটে আপনারা যোগাযোগ করলে তাহলে দায়বদ্ধতা না, এটা আর তো কেউ বলে না। একটি দলই কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে বলে গেছে। এমনকি কিছুদিন আগে সবাই জানে যে কে স্পিকার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং কংগ্রেসের পক্ষে কে করবে সবাই জানে, শুধু তৃণমূল কংগ্রেস জানতো না। তাদের সঙ্গে নাকি আলোচনা করা হয়নি। আসলে ঘটনাটা তা না, আপনি শুরু করলেন না কমলাকান্ত দিয়ে। কমলাকান্ত একটা কথা বলেছিলেন, ইউটিলিটি শব্দটার অর্থ বুঝিয়েছিলেন, ইউটিল উই ইট, মানে তুমি কাজ করো আমি খাবো। আসলে এখানেও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির এটাই হচ্ছে মূল কথা। ও নীতি আয়োগ তৈরি হওয়ার একটা বিরাট ইতিহাস শোনালো এবং বললো মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াতে বিরোধিতা করেছিলেন। আমি বলছি সুমনদা, মিডিয়াতে বিরোধিতা করা দিয়ে দেশ চলে না। যে মিটিংয়ে প্ল্যানিং কমিশনকে সরিয়ে দিয়ে নীতি আয়োগকে আনা হচ্ছিল, সেই সময় দেশে আমাদের একমাত্র মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার ওখানে উপস্থিত থেকে মোদির সামনে দাঁড়িয়ে তর্ক করেছিলেন যে আপনারা এটা অপরাধ করছেন, ভারতের মতো একটা প্ল্যান্ড ইকোনমিতে প্ল্যানিং কমিশনকে ডিসলভ করে দেওয়া। এবং যে কথাগুলো এখানে বসে বললো সেইগুলো মানিক সরকার মিটিং গিয়ে বলেছিলেন, যে নেতাজি সুভাষচন্দ্র বোসের তৈরি করে যাওয়া প্ল্যানিং কমিশন, তাদের ভারতে এই অবদান রয়েছে, গ্রিন রেভলিউশন থেকে শুরু করে এতগুলো ইকোনমিক প্ল্যানিং সবকিছু, এটা ভুল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি সেই বৈঠকে যাননি। গত 10 বছর আমাদের দেশ একটি অত্যন্ত শক্তিশালী সরকার এবং খুব দুর্বল বিরোধী পক্ষ দেখেছিল। 10 বছর পরে আমাদের দেশ একটা দুর্বল সরকার এবং একটি অত্যন্ত শক্তিশালী বিরোধী পক্ষ পেয়েছে। এমত অবস্থায় এই বিরোধী পক্ষের শক্তিটাকে ভাগাভাগি করাটা কাদেরকে সুবিধা দেয়? একটা 5 বছরের বাচ্চা বোঝে। এবং আমি বলছি এটা ক্ষেত্রে প্রথম না। আপনি জিতলেন, খুব ভালো কথা। কদিন আগে 21শে জুলাই অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে এখানে বললেন যে উত্তর ভারতে হিন্দি হার্টল্যান্ডে অখিলেশ আর এইদিকে আমরা তৃণমূল এবং সমাজবাদী পার্টি মিলে বিজেপিকে সরাবো। মানে এখানে বিরোধী জোটকে আরো দুর্বল করা। আমি রিজুর উত্তরে যাব, কিন্তু তার আগে তথ্যের জন্য আমায় বলতে হবে যে 2015 সালে একেবারে শতরূপ সঠিক তথ্য দিয়েছে যে নীতি আয়োগের প্রথম বৈঠকটা হয়, সেখানে একদিকে যেরকম ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন এবং কংগ্রেস শাসিত কিন্তু তামিলনাড়ু, হিমাচল প্রদেশ এই সমস্ত অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন সেখানে। কিন্তু রিজুর কাছে যাব, জোটের মধ্যে জোট করে আসলে বিজেপি বিরোধী জোটকে দুর্বল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিজেপিকে বাংলায় হারিয়েছে সেটা 2014 সাল থেকে আপনারা কেন দেশের মানুষ জানে। তো বিজেপিকে তো কোনোভাবেই অক্সিজেন দেওয়ার কোনো মানে ব্যাপারই এখানে হচ্ছে না। হ্যাঁ, এই বাংলায় তো হারাতে হচ্ছে, বাংলায় কংগ্রেসকে হারাতে হচ্ছে, সিপিএমকে হারাতে হচ্ছে, কারণ ঐক্যবদ্ধ লড়াই করেছে এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে। আর বিজেপিকে অক্সিজেন দিয়েছে বাংলায়। যেখানে বিজেপি ছিল সেখানে বিজেপিকে হারিয়ে আমরা ক্ষমতায় এসেছি, তোমরা বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসোনি। কিন্তু
বাংলা।